আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের অর্গানিক কেমিস্ট্রির লাস্ট লেকচার অর্থাৎ লেকচার 7-এ। তো তোমরা যারা আমাদের আগের ক্লাসগুলো করেছো তারা অবশ্যই দেখেছো যে আমরা কীরকম কন্টেন্ট দিচ্ছি ক্লাসটাতে, ঠিক আছে? তো আজকে লাস্ট লেকচারে এসে আমাদের আর ছোট্ট কিছু টপিক বাকি আছে, সেটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া, আর আজকে আমরা লাস্টে একটা সিকিউ সলভ করব। ওকে, এরই মাধ্যমে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো দেখো, আজকে আমরা পড়ব পলিমারকরণ। প্রথমে পড়ব পলিমারকরণ। তো পলিমারকরণ কী জিনিস? মেইনলি অনেকগুলা মনোমার একসাথে হয়ে যেটা গঠন করে তাকে বলা হচ্ছে পলিমার। আর এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া, ঠিক আছে? তাইলে আবার বলি যে অনেকগুলা মনোমার মিলে যা গঠন করে সেটা কি একটা পলিমার। আর পলিমার গঠনের এই প্রক্রিয়াটা পলিমারকরণ বিক্রিয়া। তাহলে তোমাদের বইতে যেরকম সংজ্ঞাটা দেওয়া আছে যে বিক্রিয়া কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা একত্রিত হয়ে কী করবে, অনেক বৃহৎ একটা কণা সৃষ্টি করবে। ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো কণা তুমি নিবা, লাইক আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো এরকম ছোটো ছোটো অনেকগুলো কণা তুমি নিলা, অনেকগুলো কণা এরকম ছোটো ছোটো নিলা, নিয়ে কী করবা, একটা বৃহৎ একটা কণা গঠন করবা। বৃহৎ একটা কণা গঠন করবো। ধরো এরকম একটা বল হইলো, অনেকগুলো ছোটো ছোটো বল দ্বারা বা বাবলস দ্বারা কী হইলো, একটা বড় বল হইলো। এটা একটা পলিমারকরণ বিক্রিয়া। তাহলে কি হবে, আমাদের অনেকগুলা মনোমার যুক্ত হয়ে, আমি সংখ্যাটা তোমাদেরকে লিখে দিই একটু, অনেকগুলো মনোমার যুক্ত হয়ে কি হয়, পলিমার তৈরি হয়। আর এই প্রক্রিয়াকে কি বলে? প্রক্রিয়াকেই মেইনলি পলিমারকরণ বিক্রিয়া বলে। কি বলে? পলিমারকরণ বিক্রিয়া বলে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো, তো পলিমারকরণ বিক্রিয়া মেইনলি তুমি যদি বাস্তব লাইফে দেখতে চাও, যেমন আমাদের তোমরা অনেকে প্রোটিন জানো, ঠিক আছে? তো প্রোটিনও কিন্তু একটা পলিমার। প্রোটিনের মনোমার অ্যামিনো অ্যাসিড। তাহলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে কি হয়? অ্যামিনো অ্যাসিড কি আমাদের? অ্যামিনো অ্যাসিড মনোমার। আর এই অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন তুমি একত্র করবে, তখন কি হবে, আমাদের প্রোটিন তৈরি হবে। আর এই প্রোটিনটা আমরা প্রোটিনটাকে কি বলতেছি? আমাদের পলিমার। ওকে, আর এই যে অ্যামিনো অ্যাসিড অনেকগুলো মিলে যে প্রোটিনটা তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটাই মেইনলি পলিমারকরণ বিক্রিয়া। আশা করি পলিমারকরণ বিক্রিয়া বুঝছো। এবার দেখো, এই পলিমারকরণ বিক্রিয়া অনেকগুলো শ্রেণী বিভাগ আছে। মেইনলি এই যে গঠন এবং আকৃতি অনুসারে এই পলিমারকরণ বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা তোমার সংযোজন বা দ্রুত পলিমার বিক্রিয়া, আরেকটা ঘনীভবন পলিমার। তাহলে এটা মেইনলি তোমার গাঠনিক বা গঠন অনুযায়ী যদি আমরা ভাগ করি, গঠন অনুযায়ী কয় প্রকার? দুই প্রকার। গঠন অনুযায়ী দুই প্রকার। একটা সংযোজন বা অ্যাডিশন পলিমার, আরেকটা দ্রুত আরেকটা ঘনীভবন পলিমার, ঠিক আছে? সংযোজন পলিমার বা দ্রুত পলিমার, সংযোজনের অপর নাম দ্রুত, ঠিক আছে? আরেকটা ঘনীভবন। সংযোজন পলিমার কি আর ঘনীভবন পলিমার কি, এটা আমরা দেখব। এটা পরীক্ষায় বেশি আসে, সংযোজনটা বেশি আসে, আবার ঘনীভবনটা আসে, ঠিক আছে? তাহলে আগে সংযোজন দেখি। দেখো, সংযোজন পলিমার মেইনলি তুমি অনেকগুলা এই যে জৈব যৌগ নিবা, অনেকগুলা জৈব যৌগ একসাথে করে একটা পলিমার গঠন করবা। লাইক আমি যদি তোমাকে বলি যে তুমি ইথিন নিলা, CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে? এটা আমাদের ইথেনের সংকেত। তা আমি এখন যদি n সংখ্যক, অনেকগুলো মানে বলতে বোঝাচ্ছি আমি n সংখ্যক যদি আমি কি নেই, ইথিন নেই, তাহলে কি তৈরি হবে? পলিথিন তৈরি হবে। অনেকগুলা ইথিন মিলে, ইথিন এক একটা মনোমার, ঠিক আছে? এক একটা কি ক্ষুদ্র ক্ষুদ্র ইথিন, এক একটা কি মনোমার। এই মনোমারগুলো মেইনলি কি করবে, যখন তুমি n সংখ্যক নিবা তখন সে কি করবে? পলিমার গঠন করবে। আর ইথিনের পলিমার কি হবে? ইথিনের পলিমার হবে পলিথিন, অর্থাৎ CH2 বন্ড CH2, এরকম করে দুইটা বন্ড বের হয়ে যাবে, আর এখানে n সংখ্যক তৈরি হবে। এটাই আমাদের মেইনলি কি পলিথিনের সংকেত, পলিথিন, যেটা তোমরা এই যে প্রাত্যহিক জীবনে ব্যবহার করো। ওকে, তবে এখানে কিছু প্রভাবক দেওয়া লাগবে। প্রভাবকগুলো অবশ্যই দিতে হবে, না হলে তো আর বিক্রিয়াটা হবে না। তো এখানে প্রভাবক হিসেবে তুমি দিবা 1000 ATM চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রভাবকগুলো আমি একটু লিখে দিই। 1000 ATM চাপ দিবা, আর কি 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দিবা, আর সামান্য পরিমাণ অক্সিজেন গ্যাস দিবা, সামান্য, ঠিক আছে?
সামান্য পরিমাণ অক্সিজেন গ্যাস যখন দিবা তুমি, তাহলে কি হবে এখানে, এই যে তুমি যখন হচ্ছে ইথিনটা দিবা, হ্যাঁ, ইথিন থেকে পলিথিন তৈরি হয়ে যাবে। আচ্ছা, লাইক তুমি এখন যদি প্রোপিন দাও তাহলে কি হবে বলো তো, পলিপ্রোপিন তৈরি হবে, ঠিক আছে। এখানে ইথিন দেওয়াতে পলিথিন তৈরি হয়েছে, পলি ইথিন, ঠিক আছে। তাহলে এখন যদি তুমি কি দাও, প্রোপিন দাও, হ্যাঁ, প্রোপিনের সংকেত যদি আমি লিখি যে এই যে CH2 ডাবল বন্ড ধরো CH, এরপর হচ্ছে CH3, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রোপিনের সংকেত, প্রোপিন 1। আচ্ছা, এটার সাথে যদি এবার তুমি কি দাও, এই যে 1000 ATM সেম জিনিস, প্রভাবক সেম দিলাম, 1000 ATM চাপ, 2000 ডিগ্রি সেলসিয়াস 200 ডিগ্রি সেলসিয়াস তাপ, আর হচ্ছে সামান্য পরিমাণ অক্সিজেন গ্যাস দাও, তখন কি হবে এখানে পলিপ্রোপিন তৈরি হবে। কি তৈরি হবে, পলিপ্রোপিন, মানে হচ্ছে নিশ্চয়ই এরকম তৈরি হবে, CH2 CH2, ঠিক আছে। এরকম দুইটা বন্ড বের হবে, N সংখ্যক তৈরি হবে, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের পলিপ্রোপিন। বুঝতেছো কিনা? এটা ছিল কি প্রোপিন, এটা হচ্ছে পলিপ্রোপিন, ঠিক আছে। এটাই হচ্ছে মেইনলি আমাদের সংযোজন বা দ্রুত পলিমার। এটা কি 1 নম্বরে হচ্ছে সংযোজন বা দ্রুত পলিমার, যেটা ওইটাই সংযোজন পলিমার এটা। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে আমাদের নেক্সট পলিমার যেটা, সেটা হচ্ছে ঘনীভবন পলিমার। ওকে, ঘনীভবন পলিমার শিখব। তো দেখো, ঘনীভবন পলিমারের ভিতরে মেনলি যে বিক্রিয়াটা বেশি আসে সেটা হচ্ছে নাইলন তৈরির বিক্রিয়াটা, নাইলন প্রস্তুতির বিক্রিয়াটা। তো এর জন্য প্রথমে হচ্ছে তোমার আমি কিছু ছোট্ট একটু বেসিক দিই, সেটা হচ্ছে তোমরা কি এটা জানো কিনা যে CH3 যদি হয় সেটা হবে কি মিথাইলমূলক, আর যদি CH2 লিখি সেটা হবে মিথিলিন, এটা হবে কি মিথিলিনমূলক। ওকে, আর যদি CH4 হয় তখন হবে মিথেন। এগুলা প্যাচ লাগায়ও না, এটাগুলা কি প্যাচ লাগায়ও না, এটা হচ্ছে অ্যালকাইল মূলক, এটা হচ্ছে অ্যালকেন, আর এটা হচ্ছে কি আমাদের একটা মূলক মিথিলিন মূলক। তাইলে আমাদের মেনলি এই জিনিসটা এখানে কাজে লাগবে, CH2টা কাজে লাগবে। তাহলে এটার নাম কি মিথিলিন মূলক, এটা মাথায় রাখিও, ঠিক আছে। এটা হচ্ছে মিথিলিন মূলক। আর যখন 6টা মিথিলিন মূলক একসাথে হয় তখন এটাকে আমরা হেক্সামিথিলিন বলতে পারি। ওকে, হেক্সামিথিলিন বলতে পারি। এখন এরপরে হচ্ছে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিডের সংকেত, ঠিক আছে। অ্যাডিপিক অ্যাসিডের সংকেত কি, যে COOH, ঠিক আছে, COOH। এরপরে হচ্ছে তোমার 4টা হচ্ছে তুমি ইয়া দিবা, এটার কি বলে, 4টা হচ্ছে মিথিলিন মূলক দিবা, অর্থাৎ CH2 কয়টা, 4টা, 4টা টেট্রামিথিলিন। এরপরে কি হবে, সাথে আবার COOH দিবা, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেনলি অ্যাডিপিক অ্যাসিডের সংকেত। এটা কিসের সংকেত, অ্যাডিপিক অ্যাসিড। এগুলো আমাদের এই যে ঘনীভবন পলিমার বিক্রিয়া যেটা ওইটাতে লাগবে, এই জন্য আগে দিয়ে তোমার বলে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিডের সংকেত। ওকে, তাহলে এবার চলো আমরা শুরু করি। এবার আমরা হচ্ছে আমাদের নেক্সট পলিমাকরণ বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে আমাদের ঘনীভবন পলিমার। ঘনীভবন পলিমার পলিমারের এই বিক্রিয়াটা হচ্ছে মেইনলি দেখো, যেই বিক্রিয়াটা হচ্ছে তুমি হচ্ছে কি করবা, যে পলিমাকরণ বিক্রিয়া মনোমর অনুসরণ পরস্পরের সাথে যুক্ত হওয়ার পর ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন পানি বা কার্বন ডাইঅক্সাইড কি করবে, অপসারণ করবে, হ্যাঁ, এটাকে হচ্ছে মেইনলি ঘনীভবন পলিমার বিক্রিয়া বলে। মানে হচ্ছে এই একটা বিক্রিয়া তুমি এখানে লিখবা বা একটা পলিমাকরণ বিক্রিয়া করবা, এখানে কি হবে, মেইনলি পানি বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি হবে, অপসারণ হবে। তো আমরা যে নাইলন প্রস্তুতির যে বিক্রিয়াটা লিখবো, ঠিক আছে, এটাতে মেইনলি পানি অপসারণ হবে, ঠিক আছে। এই জন্যই হচ্ছে এটা ঘনীভবন পলিমার, এটাই বেশিরভাগ আসে পরীক্ষায়। এই বিক্রিয়াটা কীভাবে লিখবে, এর জন্য আমি একটু ছোট্ট করে তোমাদের ট্রিক্স শিখে দেবো কীভাবে লিখবে। প্রথমে তো হচ্ছে তুমি অ্যাডিপিক অ্যাসিড আর হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন এটা বিক্রিয়া করাবা। কি করাবা, প্রথমে অ্যাডিপিক অ্যাসিড, তাহলে অ্যাডিপিক অ্যাসিডটা আমি লিখলাম। তাহলে অ্যাডিপিক অ্যাসিডের সংকেতটা এখন তুমি জানো যে COOH, হ্যাঁ, COOH, CH2 CH2 মানে হচ্ছে 4টা মিথিলিন মূলক। এরপরে কি হবে, COOH। তো এটাকে আমরা চাইলে HCO লিখতে পারি, ঠিক আছে, HCO লিখতে পারি। তোমাদের বইতে এরকম দেওয়া আছে আর কি, COOH যে কথা, HCO একই কথা, বুঝছো কিনা। এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এই জন্য আমি এভাবে লিখছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের মেনলি অ্যাডিপিক অ্যাসিড। এই অ্যাডিপিক অ্যাসিডের সাথে তুমি কি করবা, হেক্সামিথিলিন ডায়ামিন মানে হচ্ছে 6টা মিথিলিন থাকবে, হেক্সামিথিলিন। দেখো সংকেত থেকে আমরা হচ্ছে নাম থেকে হচ্ছে আমরা মেনলি সংকেতটা বের করব। দেখো হেক্সামিথিলিন, প্রথমে মিথিলিন লিখলাম আমি, হেক্সা মানে কি বলছি 6টা, তার মানে এখানে কি দিব, ব্র্যাকেটে 6টা মিথিলিন মূলক দিব, ঠিক আছে, হেক্সামিথিলিন ডায়ামিন। এখন অ্যামিন মানে কি তোমরা জানো, যারা আগে হয়তো আগের ক্লাসগুলো করছো তারা হয়তো জানো যে অ্যামিন মানে হচ্ছে অ্যামোনিয়া। অ্যামিন মানে কি অ্যামোনিয়া, আর অ্যামিন মানে হচ্ছে NH2 কে মেনলি অ্যামিন মূলক বলা হয়। অ্যামোনিয়া গ্যাস থেকে যেটা আসে সেটাকে কি বলে, অ্যামিন মূলক
বলে। তার মানে কি থাকবে, ডাইঅ্যামিন বলতেছে, হেক্সামিথিলিন হয়েছে এখন ডাইঅ্যামিন। ডাই মানে 2, ডাই মানে কি 2, মনে রাখবা যে ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, ঠিক আছে, পেন্টা মানে 5, হেক্সা মানে 6, এই জন্য হেক্সামিথিলিনে 6টা মিথিলিন হয়েছে। ওকে, এখানে তাহলে কয়টা মিথিলিন হবে বলো তো? এখানে হবে টেট্রা মিথিলিন, কারণ কি 4 আছে, 4 থাকলে টেট্রা, 3টা থাকলে কি হবে ট্রাই। ওকে, টেট্রা মিথিলিন, আর এখানে হবে কি হেক্সামিথিলিন। তাহলে ডাইঅ্যামিন মানে কি 2টা অ্যামিন থাকবে, বুঝতেছো কি না? 2টা অ্যামিন, তাহলে অ্যামিনের সংকেত কি NH2, NH2 হচ্ছে মেনলি কি অ্যামিনের সংকেত। তাহলে আমি কি লিখবো, 2টা অ্যামিন লিখবো দুই পাশে, এই যে দেখো NH2 একটা বন্ড, এখানে NH2 আরেকটা বন্ড, ঠিক আছে, দেখছো কি না? তাহলে এটাই হচ্ছে আমাদের মেনলি কিসের সংকেত, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, ঠিক আছে, এটার নাম কি হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। দেখো আমি নামগুলো নিচে দিয়ে লিখে দিই, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। ওকে, এবার দেখো এখন আমরা যখন বিক্রিয়াটা করাবো, হ্যাঁ বিক্রিয়াটা করাবো, তখন কি করতে হবে, অবশ্যই একটু প্রভাবক দিতে হবে। এখানে হচ্ছে প্রভাবক হিসেবে তুমি তাপ দিতে পারো, আর হচ্ছে টাইটানিয়াম অক্সাইড দিবা, ঠিক আছে। তো প্রভাবক হিসেবে মেনলি এখানে তীর চিহ্ন দিয়ে যে টাইটানিয়াম অক্সাইড দিবা আর সাথে একটু তাপ দিবা, ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা হয়ে যাবে মোটামুটি। এখন বিক্রিয়াটাতে কি তৈরি হবে, আমরা নাইলন তৈরি করব, ঠিক আছে, নাইলন, এটাকে লাইলন বলো অনেকে, লাইলন না কিন্তু নাইলন, ঠিক আছে, তোমাদের বইতেও লেখা আছে এই যে নাইলন, লাইলন 6:6 একটা লাইলন তৈরি করবো আমরা। তাহলে এইটা তৈরি করার জন্য আমরা হচ্ছে মেনলি বিক্রিয়াটা করতেছি, ঠিক আছে, আমাদের ঘনীভবন পলিমার বিক্রিয়া যেটা ওইটা। তো দেখো নাইলনটা কীভাবে তৈরি হবে, এটার জন্য যে ট্রিক্সটা ফলো করবে সেটা হচ্ছে এখান থেকে মাথায় রাখবে, এখান থেকে OH যাবে, এখান থেকে একটা OH যাবে, হ্যাঁ এখান থেকে একটা OH যাবে, এখান থেকে একটা কি যাবে OH চলে যাবে, একই সাথে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এখানে 2টা হাইড্রোজেন না, এখান থেকে কি যাবে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। বাকি যেটা আছে এগুলো যাওয়ার পরে এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে OH, এখান থেকে OH, এইগুলো যাওয়ার পরে যা থাকবে এই 2টা মিলে হচ্ছে কি তৈরি করবে, নাইলন তৈরি করবে। এটা হচ্ছে ট্রিক্স। ওকে, তাহলে দেখো যদি এখান থেকে OH চলে যায় তাহলে কি থাকবে, দেখো তো CO থাকবে, এখানে কি থাকবে CO, আর এখানে কি থাকবে CH2 কি থাকবে CH2 ও। এখন দেখো তো NH2 যেটা NH2 যেটা এটা সম্ভবত এখানে ভিতরে প্রবেশ করবে। দেখো আগে CH2 লিখবো, এরপর CO, এরপর হচ্ছে NH2। আচ্ছা দেখো তাহলে এখানে এই যে CO যদি আমি OHটা নিয়ে নিই, তাহলে OHটা যদি বাইরে চলে যায় থাকবে CO যাতে CH2 মানে হচ্ছে CH2 মানে কি টেট্রা মিথিলিন যেটা থাকবে এটা থাকবে। এবার এখান থেকে যদি OHটা চলে যায় কি থাকবে, OC থাকবে, OC লিখলাম, বুঝছো নি, এটা কি বোঝা গেছে? দেখো OHটা চলে গেছে এখান থেকে, তাহলে কি থাকবে CO, এরপরে এটা বসবে, এখান থেকেও কি যাবে OHটা চলে যাবে, মনে করো OHটা বাদ, OHটা কোথায় যাবে দেখতেছি আমরা, পরে আসতেছি। তো OHটা চলে যাওয়ার পর এখানে কি থাকবে OC থাকবে, লিখলাম। এবার দেখো এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় এখানে কি থাকবে, এখানে একটা বন্ড দিয়ে আমি NH থাকবে, তাই না, NH থাকবে, NH2 ছিল, হাইড্রোজেন 2টা ছিল, এখন একটা চলে গেছে, তার মানে কি একটা হাইড্রোজেন থাকবে। ওকে, একটা হাইড্রোজেন থাকবে, এরপরে কি হবে এখানে CH2 কয়টা আছে 6টা থাকবে, ঠিক আছে, হেক্সামিথিলিন থাকবে, এরপরে দেন আর কি থাকবে বলো তো, আরেকটা এখানে NH থাকবে, ঠিক আছে, আরেকটা NH এখানে থাকবে, মানে হাইড্রোজেন এখানে 2টা ছিল, একটা চলে যাবে আর থাকবে NH2 থেকে NH থাকবে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের নাইলন, এটাই আমাদের নাইলন। দেখো নাইলন 6:6, কত সুন্দর বিক্রিয়া দেখছো, একটু বড় হতে মানে কঠিন লাগতে পারে স্বাভাবিকভাবে, 6:6, 6:6। আচ্ছা দেখো তাহলে এটা একটু হয়তো বড় মনে হতে পারে, তবে বিক্রিয়াটা একদম ইজি, একদম ইজি। এবার দেখো এই যে এই জিনিসগুলো বাইর হলো না, এখানে হাইড্রোজেন 2টা আর এখানে OH 2টা বের হলো, এরা কই যাবে, এদেরও তো কাজ আছে নিশ্চয়ই। তো এরা বের হয়ে মূলত পানি তৈরি করবে, যেহেতু এই বিক্রিয়াটা কি ঘনীভবন পলিমার কখন হবে, যখন কার্বন ডাইঅক্সাইড বা পানি অপসারণ করবে, তাই না, অবশ্যই তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড বা পানি অপসারণ করতে হবে, তাই না, তাহলে কি হবে অবশ্যই এখানে পানি অপসারণ হবে, যেহেতু OH আর H মিলে কি হবে পানি। দেখো একটা হাইড্রোজেন, এখান দিয়ে একটা হাইড্রোজেন, এই একটা OH মানে হাইড্রোক্সাইড মূলক, এই হাইড্রোজেন আর OH মিলে কি হবে H2O, আবার এই হাইড্রোজেন, হ্যাঁ এই হাইড্রোজেন আর এই OH এরা মিলে কি হবে আবার H2O হবে, তার মানে আলটিমেট 2টা H2O হচ্ছে, কয়টা 2টা H2O হবে, তার মানে এখানে প্লাস আমি লিখতে পারি কি 2টা H2O, এই যে বাজার হয়ে গেছে, আচ্ছা H2O, ঠিক আছে, মানে 2 মোল পানি তৈরি হয়েছে। ওকে, তো এবার দেখো এই বিক্রিয়াটা আমরা নর্মালি এখন করলাম, কিন্তু এটা যে পলিমার বিক্রিয়া, পলিমার হইলে এটা তো মনোমার বিক্রিয়া হইলো, মানে একটা দিছি, এখানে একটা ডিবিক অ্যাসিড দিছি, একটা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন দিলাম, একটা নাইলন পাইলাম, একটা পানি পাইলাম, বা দুই মোল পানি পাইলাম আর কি, তো বেশি তো পাই নাই, তাই না। আলটিমেট এই জিনিসটা
মানে মনোমারের বিক্রিয়াটা হইলো, কিন্তু এটা তো পলিমার বিক্রিয়া হইলো না। তাহলে পলিমার দিতে হলে কি দিতে হবে? অসংখ্য দিতে হবে। মানে অসংখ্য কতটুকু আমরা জানি না, এই জন্য আমরা n সংখ্যক দিব। কত সংখ্যক? n সংখ্যক, ঠিক আছে? আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু। আমরা যদি এখানে 5টা দিই অ্যাডিপিক অ্যাসিড, তাহলে 5টার পরিমাণ নাইলন আমরা পাবো, ঠিক আছে? এরকম। তাহলে আমরা n সংখ্যক দিব। কি দিব? আমরা n সংখ্যকের জন্য সবগুলোর সামনে একটা একটা n দিয়ে দিব। কি দিব? একটা একটা n দিয়ে দিব। n দিলে একটা ব্র্যাকেট দিয়ে দিব সুন্দর করে, মানে বোঝাচ্ছে যে nটা পুরোটার উপরে কাজ করতেছে। হ্যাঁ, এখানে একটা n দিয়ে দিব, এরপরে এখানেও একটা কি দিব, এটা একটু মুছে আমি লিখি। n পরিমাণ কি হবে? এই যে N2H2O, ঠিক আছে? 2 মোল পানি n সংখ্যক তৈরি হবে। ওকে, সবগুলোর সামনে একটা একটা n দিয়ে দিলাম। সুন্দর, কত সুন্দর বিক্রিয়া দেখছো? একটা n দিয়ে দিব। এইটাই হচ্ছে মেইনলি আমাদের নাইলন প্রস্তুতির বিক্রিয়া। ওকে, আশা করি ঘনীভবন পলিমারটা তোমরা ক্লিয়ার। ওকে, চলো এবার আমরা শিখবো হচ্ছে এই যে পলিমারকরণ বিক্রিয়া, এটা আবার উৎস অনুযায়ী 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার, উৎস অনুযায়ী, ঠিক আছে? উৎস অনুযায়ী এটা আবার 2 প্রকার। কি কি? একটা হচ্ছে কৃত্রিম পলিমার, আরেকটা হচ্ছে প্রাকৃতিক পলিমার। একটা কি? প্রাকৃতিক, আরেকটা হচ্ছে কৃত্রিম। তাহলে এবার আমরা লিখবো যে উৎস অনুযায়ী পলিমারকরণ বিক্রিয়া কয় প্রকার? পলিমারকরণ বিক্রিয়া 2 প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে কি? 2 প্রকার। একটা হচ্ছে কি? একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, আর একটা হচ্ছে কি? কৃত্রিম পলিমার। প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম, ঠিক আছে? অ্যান্ড প্রাকৃতিক কি, কৃত্রিম কি? দেখো, প্রাকৃতিক মেনলি হচ্ছে তুমি গ্লুকোজ থেকে কি তৈরি করা যায় বলো? তোমরা জানো যে গ্লুকোজ থেকে স্টার্চ তৈরি হয়, এরপর হচ্ছে আমাদের মেইনলি ইয়াগুলো তৈরি হয়, এই যে সেলুলোজ, উদ্ভিদের যে সেলুলোজ, এরপর হচ্ছে স্টার্চ, মানে খাবারগুলো, এগুলো মেইনলি গ্লুকোজের সাহায্যে কি হয়? তৈরি হয়। তো স্টার্চ, এরপর হচ্ছে কি? সেলুলোজ, এগুলো কিন্তু পলিমার এক একটা, বুঝছো কিনা? এগুলো কি এক একটা পলিমার। এগুলো তৈরি হয় কিসের সাহায্যে? এগুলো তৈরি হয় মেইনলি গ্লুকোজের সাহায্যে। গ্লুকোজ হচ্ছে একটা মনোমার, সেলুলোজ, স্টার্চ এগুলো হচ্ছে কি? এক একটা পলিমার, বুঝছো কিনা? তো এগুলো হচ্ছে মেইনলি কীভাবে তৈরি হয়? এই প্রাকৃতিক পলিমারের মাধ্যমে তৈরি হয়। দেখো জিনিসগুলো কিন্তু সবগুলো প্রাকৃতিক না, সেলুলোজ, স্টার্চ এগুলো তো প্রাকৃতিকভাবে তৈরি হয়। উদ্ভিদের যে ঘটনাগুলো ঘটে মেইনলি এগুলো সব প্রাকৃতিকভাবে না, এগুলোকে আমরা করতেছি, তাই না? কৃত্রিমভাবে বা গবেষণাগারে কি এগুলো করা হচ্ছে না। তাহলে এগুলো সবগুলো কী হবে? প্রাকৃতিক পলিমারের অন্তর্ভুক্ত হবে। ওকে, এবার আসো কৃত্রিম পলিমার কী জিনিস। কৃত্রিম পলিমার তোমাদের বইতে যেরকম দিছে, সেটা হচ্ছে তোমার প্লাস্টিক। কৃত্রিম পলিমারকে দ্বারা মেইনলি বোঝাচ্ছে প্লাস্টিককে। মেইনলি কাকে বোঝাচ্ছে? প্লাস্টিককেই তারা মানে ইন্ডিকেট করে দিয়েছে যে কৃত্রিম মানেই প্লাস্টিক, ঠিক আছে? এটার অপর নাম দিয়েছে যে প্লাস্টিক পলিমার বা কৃত্রিম পলিমার, ঠিক আছে? তো দেখো, প্লাস্টিক মানে কি? প্লাস্টিক তৈরি হয় যেগুলো দিয়ে, মেইনলি পলিথিন বা প্লাস্টিকের জিনিসপাতি যেগুলো আছে, হাঁড়ি পাতিল যেগুলো আছে প্লাস্টিকের, এগুলো হচ্ছে কি? আমাদের প্লাস্টিক পলিমার। তো অনেকগুলো ছোটো ছোটো ক্ষুদ্র অণু দিয়ে হচ্ছে এই প্লাস্টিকগুলো তৈরি হয়। এই প্লাস্টিককে আমরা কি বলতেছি? কৃত্রিম পলিমার বলতেছি। ওকে, তো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার তোমরা। এগুলো এত তেমন পড়ার জিনিস না এখানে তেমন। ওই যে আমরা মেইন পলিমারের ভিতরে যেটা ছিল সংযোজন দ্রুত, আর হচ্ছে তোমার ঘনীভবন, এটাই হচ্ছে মেইনলি পড়ার বিষয়। এগুলো এত আসে না। তো এরপরে আবার তোমাদের বইতে আরও কিছু জিনিসপাতি দিছে, যেমন হচ্ছে তোমার প্লাস্টিক ব্যবহারের সুবিধা অসুবিধা। তো এগুলো তুমি নিজে পড়ে নিবা, ঠিক আছে? প্লাস্টিক ব্যবহারের সুবিধা তোমরা তো অবশ্যই জানো যে একটা প্লাস্টিক হচ্ছে মেইনলি ব্যবহার করলে কী কী সুবিধা হয়। প্লাস্টিকের কিন্তু আমাদের জীবনে হচ্ছে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তুমি প্লাস্টিক ছাড়া দেখো একটা দিন হচ্ছে কল্পনা করতে পারবা না। বাজারে যাও, যেখানে যা প্লাস্টিক অবশ্যই তোমার লাগবে। তবে এই প্লাস্টিক আবার ক্ষতি করো, ঠিক আছে? এর অনেকগুলো অসুবিধা আছে, যেমন লাইক কী হতে পারে? তোমার হচ্ছে প্লাস্টিক যখন পোড়াবা তখন কি হয়? এই প্লাস্টিক পোড়ানো থেকে অনেকগুলো বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়, লাইক কার্বন ডাইঅক্সাইড। তো এরকম এই গ্যাসগুলো কি আমাদের জন্য অবশ্যই ক্ষতিকর। এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, আমাদের দেহের জন্য ক্ষতিকর। তো এগুলো বলবো আর কি, যে প্লাস্টিকের অসুবিধা হচ্ছে এগুলো হচ্ছে সুবিধা। তাহলে এখন আমাদের করণীয় কী বলো? এখন আমাদের করণীয় কী? প্লাস্টিকটা আমরা ফেলেও দিতে পারতেছি না, প্লাস্টিককে আবার হচ্ছে কাছেও রাখতে পারতেছি না, ঠিক আছে? প্লাস্টিক আবার পচনশীল না। বর্তমানে আমাদের বাজারে যে প্লাস্টিকগুলো আছে এগুলো কিন্তু পচনশীল না। তুমি যদি পুকুরে ফালাও তাহলে পানি দূষিত হবে। যদি তুমি কি করো, এই যে তোমার এই মাটিতে পুঁতে ফেলো তাহলে মাটি দূষিত হবে। ওই মাটিতে তুমি আর হচ্ছে বিভিন্ন শাকসবজি চাষবাস এগুলো করতে পারবা না, ঠিক আছে? যদি পোড়াই ফেলো তাহলে বায়ু দূষণ হবে। মানে যেই কাজই করো এই প্লাস্টিকগুলো দিয়ে কোনো মানে কিছুই করা যাবে না বলতে গেলে। এগুলো পচনশীল, এগুলো পচে না, বুঝছো কিনা? একটা প্লাস্টিককে মাটির নিচে পুঁতে ফেললেও অনেক বছর এটা স্থায়ী থাকে। তো আমাদের বিজ্ঞানীরা হচ্ছে ট্রাই করতেছে যে তোমার পচনশীল প্লাস্টিকগুলো হচ্ছে মেনলি তৈরি করার জন্য। এখনও যে তারা সফল হয়নি, তবে আগামীতে হচ্ছে সফল হবে এরকম ধারণা করা যাচ্ছে। ওকে, তো দেখো এগুলো হচ্ছে প্লাস্টিকের সুবিধা অসুবিধা। তাহলে আমাদের প্লাস্টিক ব্যবহার করতে হবে, ঠিক আছে, তবে যেখানে সেখানে প্লাস্টিক ফেলানো যাবে না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের করণীয়গুলো, সুবিধা অসুবিধা এবং করণীয়।
এরপরে অ্যাট লাস্ট আমাদের বইতে যেই বিষয়টা আসতে পারে একদমই গুরুত্বপূর্ণ একটা হট টপিক, সেটা হচ্ছে জৈব এবং অজৈব যৌগের পার্থক্য। জৈব ও অজৈব, আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক হচ্ছে এটা, অজৈব যৌগের পার্থক্য। ক্লাসের লাস্ট টপিক এবং কি হচ্ছে আমাদের চ্যাপ্টারেরও লাস্ট টপিক, ঠিক আছে। এরপর আমরা সিকিউ কোশ্চেন সলভ করবো। দেখো জৈব ও অজৈব যৌগের পার্থক্য। তো দেখো মেইনলি এই চ্যাপ্টারটা যেটা খনিজ সম্পদ অধিবাস্য, এই চ্যাপ্টারটাতে মেইনলি আমরা জৈব যৌগ নিয়েই আলোচনা করছি, কারণ আমাদের এই চ্যাপ্টারে অজৈব যৌগ নিয়ে কোনো কথাবার্তা নাইও, ঠিক আছে। আমরা মেইনলি জৈব যৌগ নিয়ে আলোচনা করছি। তো জৈব যৌগ আমরা সবগুলোই জানি, ঠিক আছে। জৈব যৌগ কী জানি আমরা সবগুলোই জানি। তো আমরা অজৈব যৌগ এই হচ্ছে পার্থক্যগুলো করতে পারবো, ঠিক আছে। দেখো এই পাশে আমি লিখলাম জৈব আর এই পাশে লিখলাম অজৈব, ঠিক আছে। এই পাশে জৈব, এই পাশে অজৈব। দেখো জৈব যৌগে তোমাদেরকে ফার্স্ট ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে অবশ্যই জৈব যৌগ হতে হলে তার ভিতরে অবশ্যই কার্বন থাকতে হবে, ঠিক আছে। কিন্তু অজৈব হইতে হলে কার্বন থাকা লাগে না, ঠিক আছে। কার্বন থাকা লাগে না, এমনকি অজৈব যৌগে কার্বন থাকেও না, কয়েকটা এক্সেপশন আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো থাকতে পারে। কিন্তু বেশিরভাগ অজৈব যৌগে দেখবা কার্বন ডাইঅক্সাইড, কার্বন নাই, ঠিক আছে। তাইলে আমরা 1 নম্বর পার্থক্য কি লিখতে পারি যে জৈব যৌগে অবশ্যই অবশ্যই কি থাকতে হবে, কার্বন থাকতে হবে, থাকতে হবে। তাহলে আর অজৈব যৌগে কী হবে, কিছু ব্যতিক্রম ছাড়া, কিছু ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রম ছাড়া কার্বন থাকবে না, কার্বন থাকবে না, থাকবে না। তো একটা উদাহরণ দিয়ে দিতে পারো, যেমন এই যে এটার উদাহরণ কি, উদাহরণ হচ্ছে লাইক মিথেন দিয়ে দিতে পারো তুমি। একটা উদাহরণ কি CH4 মিথেন, কার্বন আছে, ঠিক আছে, যে কার্বন আছে। আর এখানে একটা উদাহরণ কি দিতে পারো, এখানে একটা উদাহরণ হিসেবে তুমি দিতে পারো, ধরো এই H2S দিলাম, H2S দিলাম, মানে হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে। এরপর তুমি কি দিতে পারো, এই যে আমাদের পানি দিতে পারো, আরও লাইক অনেক অজৈব যৌগের অভাব আছে মিয়া। কার্বন ডাইঅক্সাইডও দিতে পারো, কার্বন ডাইঅক্সাইড একটা অজৈব যৌগ, বুঝছো কি না, যে তাহলে কার্বন আছে, ঠিক আছে। তবে এটা কি না, এই যে ব্যতিক্রম বলছি আমরা, কয়েকটা ব্যতিক্রম থাকতে পারে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো কার্বন আছে কিন্তু এগুলো অজৈব। আচ্ছা, এরপর জৈব যৌগের বিক্রিয়া হতে মেইনলি অনেকগুলো কি লাগে, অনেক সময় লাগে, ঠিক আছে। এই যে জৈব যৌগের বিক্রিয়াগুলো নর্মালি কী হয়, গবেষণাগারে করা হয়। তো এই বিক্রিয়াগুলো হইতে কিন্তু অনেকগুলো অনেক সময় লাগে, ঠিক আছে। মানে মেইনলি এত সহজে হয় না, যত সহজে আমরা এই যে খাতা কলমে করে ফেলতেছি, এত সহজে কিন্তু মেইনলি বিক্রিয়াগুলো হয় না। তাইলে এই জৈব যৌগের কি, জৈব যৌগের বিক্রিয়া হতে কি লাগে, বিক্রিয়া হতে সময় বেশি লাগে, সময় বেশি লাগে, ঠিক আছে। আর এখানে কি হবে, সময় কি লাগে, কম লাগে, অপেক্ষাকৃত কম লাগে, ঠিক আছে, বুঝছো কিনা। এরপরে আরেকটা পার্থক্য যদি দাও, তোমার এটা আসলে মেনে 2 নম্বরের জন্য আসবে, 3-4টা পার্থক্য দিলে হয়ে যাবে। লাস্ট পার্থক্য হচ্ছে আমরা এই যে জৈব যৌগগুলো সাধারণত কি হয়, সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়। তোমরা কি জানো কিনা, সমযোজী বন্ধন হচ্ছে অধাতু মিলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেই বন্ধন তৈরি করে, এটা হচ্ছে সমযোজী বন্ধন। আর তোমার ওই যে আয়নিক বন্ধন হচ্ছে মেইনলি এই যে একটা ধাতু থাকবে, একটা অধাতু থাকবে, তারা হচ্ছে কি করবে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করবে, সেটা হচ্ছে তোমার কি আয়নিক বন্ধন। এখন এই যে জৈব যৌগ নিয়ে আমরা কাজ করতেছি সেই আগ থেকে, সেই ফার্স্ট ক্লাস থেকে আমরা কাজ করতেছি। তোমরা সবসময় দেখছো যে আমরা বেশিরভাগ কাজ করছি কি নিয়ে, কার্বন এবং হাইড্রোজেন নিয়ে। কার্বন আর হাইড্রোজেন না, বলো তো। এখন দেখো এই যে কার্বন, এটা কি ধাতু না অধাতু, জানো তুমি, এটা অধাতু। এটা কি অধাতু। এই হাইড্রোজেনটা কি, এটাও একটা অধাতু, যদিও এটা এই যে পটাশিয়ামতে হচ্ছে গ্রুপ 1-এ আছে, কিন্তু এটা একটা অধাতু। এটা ইলেকট্রন বিন্যাসের কারণে সেটা হচ্ছে ব্যতিক্রম। তোমরা পটাশিয়াম চ্যাপ্টারটাতে পড়বা যে হাইড্রোজেনের ব্যতিক্রম জিনিসটা, এই জন্য হাইড্রোজেনকে দুষ্টুমূলও বলা হয়। আচ্ছা, তো ওইগুলো আমাদের বিষয় না, মেইনলি এটাও অধাতু, এটাও অধাতু। তার মানে অধাতু মিলে যেই বন্ধন গঠন করবে সেটা কি হবে, অবশ্যই সমযোজী বন্ধন। তার মানে আমাদের জৈব যৌগে কি হয়, অলওয়েজ সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়, অলওয়েজ সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন, ওকে, সবসময় সমযোজী বন্ধন। এখানে কোনো আয়নিক বন্ধনের জিনিসপাতি আসবে না। আর আমাদের অজৈব যৌগ, এটা সমযোজীও হইতে পারে, এটা কি আয়নিকও হইতে পারে, এটা আয়নিক সমযোজী দুইটাই হতে পারে, আয়নিক প্লাস কি সমযোজী, ওকে। আশা করি জৈব যৌগের পার্থক্য তোমরা ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো সমস্যা থাকে জানিয়ে দিবা, ওকে। আচ্ছা, এবার আসি আমরা এখন তাহলে কি সিকিউ সলভে চলে যাই, ঠিক আছে। সিকিউ সলভে চলে যাই। দেখো একটা সিকিউ তোমাদেরকে লাস্ট সলভ করে দিব, এর মাধ্যমে হচ্ছে আজকের ক্লাসটা শেষ করে দিব। এই সিকিউ সলভ করলে হচ্ছে তুমি পুরো অধ্যায়টার হচ্ছে একটা সামারি পেয়ে যাবা, ওকে। তাহলে দেখো সিকিউটা বলতেছে যে
আমাদের এই যে দেখো আগে আমার সাথে সিকিউটা লিখে নাও, CnH2n+2 এর সাথে যদি হ্যালোজেন দেই তাহলে বলতেছে যে এখানে A এবং B উৎপন্ন হবে, A প্লাস B উৎপন্ন হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণে ধরো দিল। ঠিক আছে, এখন 2 নম্বর সমীকরণ বলতেছে যে আমরা যদি এখানে দেই, দাঁড়াও একটু, যদি আমরা এই যে ইথিন দিই, হ্যাঁ ইথাইন C2H2 অর্থাৎ ইথাইন দিই, সাথে যদি 2H2 দিই অর্থাৎ 2 মোল হাইড্রোজেন দিই, এখানে তাপচাপ থাকবে অবশ্যই, তাহলে আমি কি পাবো এখানে একটা X যৌগ পাবো, X যৌগ পাবো। এটা হচ্ছে আমার 2 নম্বর বিক্রিয়া, এটা কি 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে হচ্ছে অ্যালকেনের সাথে হ্যালোজেন দিব, AB পাবো, আর এখানে হচ্ছে ইথাইনের সাথে 2 মোল হাইড্রোজেন দিয়েছি, তাপ দিলে কি X যৌগ পাবো। এখন আমাদের গ নাম্বার কোশ্চেনে কী বলতেছে দেখো, গ নাম্বার কোশ্চেনে বলতেছে যে এই যে 1 নম্বর বিক্রিয়াটা, হ্যাঁ 1 নং হতে কি অ্যালডিহাইড প্রস্তুতি সম্ভব, বা অ্যালডিহাইড প্রস্তুতি বিক্রিয়া দেখাও। অ্যালডিহাইড 1 নং হতে, এই 1 নং হতে কি দেখাও, অ্যালডিহাইড প্রস্তুতি বিক্রিয়া দেখাও। এটা বলতেছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এবার আমাদের ঘ নাম্বার কোয়েশ্চেন যেটা, এটাতে বলতেছে যে এই যে 2 নং ইকুয়েশনটা আছে, হ্যাঁ C2H2 এর সাথে 2H2, এটা থেকে এই যে 2 নং ইকুয়েশন থেকে 2 হতে বলতেছে যে মিথেন প্রস্তুতি সম্ভব কিনা, মিথেন প্রস্তুতি পসিবল কিনা, হ্যাঁ পসিবল কি না, এটাই আমাদের মেইনলি জানতে চাইতেছে। ওকে, তাহলে দেখো ফার্স্টে হচ্ছে 1 নাম্বার থেকে আমরা অ্যালডিহাইড প্রস্তুতি দেখাবো, দেন হচ্ছে 2 নং ইকুয়েশন থেকে মিথেন প্রস্তুতি হবে কিনা এটাই দেখাবো। ঠিক আছে, তাহলে প্রশ্নটা একটু মাথায় রাখো তোমরা। ঠিক আছে, আমি উদ্দীপক ছাড়া প্রশ্নগুলো মুছে দিব যেহেতু বোর্ডে জায়গা কম। ওকে, দেখো প্রথমে বলতেছে কি 1 নম্বরে বলতেছে অ্যালডিহাইড প্রস্তুতি পসিবল কিনা। দেখো 1 নম্বর ইকুয়েশনটা তোমরা একটু মনে পড়তেছে কিনা আমি জানি না। দেখো এখানে কিসের সঙ্গে দিছে, CnH2n+2, তো এখানে আরেকটা জিনিস বলে দিছে, দেখো n=3 বলছে, এটা লিখিনি, n=3 বলে দিছে। আচ্ছা, তাইলে অ্যালকেনের কি সাধারণ সংখ্যা দেখা যাচ্ছে, প্লাস হ্যালোজেন বুঝো তো, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরপর A আর B হচ্ছে। তাহলে n এর ভ্যালু যদি 3 হয় তাহলে এখানে অ্যালকেনটা কী হবে বলো তো, কী হবে, C3H2 × 3 + 2, তার মানে হচ্ছে C3H কত হবে, 3 × 2 = 6, 6 × 2 = 8 হবে, C3H8। দ্যাটস মিন এটা হচ্ছে প্রোপেনের সংকেত, C3H8 এটা কি প্রোপেনের সংকেত। তাহলে আমি আগে আমার যে যৌগটা, হ্যাঁ এখানে অ্যালকেনটা হচ্ছে ফাইন্ড আউট করে ফেললাম। তাহলে এই C3H8 বা আমাদের প্রোপেনের সাথে আমরা যদি এবার কি করি, হ্যালোজেন দিই, হ্যালোজেন লাইক এখানে যে কোনো কিছু তুমি দিতে পারো। এখানে তোমাদেরকে যেহেতু প্রশ্নে নির্দিষ্ট করে দেয় নাই, যদি নির্দিষ্ট করে না দেয় তাহলে তুমি যে কোনো হ্যালোজেন ব্যবহার করতে পারো। তাহলে আমি C3H8 এর সাথে কি করব, একটা হ্যালোজেন দিব। এটা হচ্ছে আমাদের গ নম্বর কোয়েশ্চেন অ্যান্সার। তাহলে একটা হ্যালোজেন দিবেন, হ্যালোজেন কোনটা দিতে পারি, লাইক তোমার যেটা ইচ্ছা, আমি ক্লোরিন দিলাম Cl2। তাহলে কি হবে, আমার অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, অ্যালকেন প্লাস হ্যালোজেন মিলে কি হয় অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ C3H7 কত হবে, Cl তৈরি হবে। ঠিক আছে, প্রোপাইল ক্লোরাইড তৈরি হবে, সাথে H হ্যালোজেন, দ্যাটস মিন হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। ওকে, এখন আমাকে বলছে কি অ্যালডিহাইড প্রস্তুতি করতে, তাইলে কি করব আমি এখন, এই যে আমার C3H7Cl অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সাথে কি দিব, এটার সাথে অবশ্যই কি দিব, সোডিয়াম হাইড্রোক্সাইড কি দিব, অ্যাকোয়াস দিব। অ্যাকোয়াস সলিউশন যখন দিব বা জলীয় দ্রবণ দিব তখন কি হবে, অ্যালকোহল তৈরি হবে। অ্যালকোহল থেকে আমি জারণ করলেই অ্যালডিহাইড পেয়ে যাব। তাহলে দেখো আমি C3H7, আমি জাস্ট এখানে বিক্রিয়াগুলো লিখে দিচ্ছি, বুঝছো কি না, তুমি কিন্তু লেখাগুলো লিখতে হবে অবশ্যই, লেখাগুলো না লিখলে কিন্তু তুমি নাম্বার পাবা না। অবশ্যই এখানে সাথে লেখাগুলো লিখতে হবে যে মিথাইল, যে প্রোপাইল ক্লোরাইডের সাথে আমি কি দিব এখন, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন অর্থাৎ জলীয় দ্রবণ দিব, তাহলে কি তৈরি হবে, আমার অ্যালকোহল তৈরি হবে। দ্যাটস মিন C3H7 এই যে OH তৈরি হবে। ঠিক আছে, প্রোপানল তৈরি হবে। অ্যান্ড প্রোপানলের সাথে আমি কি করব, প্রোপানলকে জারিত করব, অর্থাৎ C3H7OH, এটাকে যদি আমি কি করি, এই যে জাইমান অক্সিজেনের সাহায্যে যদি আমি কি করি, K2Cr2O7 এর পর সামান্য পরিমাণে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড দেই, তখন কি হবে, এটা অ্যালডিহাইড হবে। এগুলো কিন্তু আমি সব করাইছি, ফার্স্ট ক্লাসে সব করাইছি। ঠিক আছে, আমি একদম ফুল বিগ্রে চার্ট দেখে দিছি, এই জন্য এখন আমি তাড়াতাড়ি টানতেছি। কেউ যদি না বুঝে থাকো তাহলে আগের ক্লাসটা ভাই তুমি করে আসো, তাহলে দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি তৈরি হবে, অ্যালডিহাইড, দ্যাটস মিন C3H7CHO তৈরি হবে। ঠিক আছে, হয়েছে না, হয়নি, কাটা কেন হয়নি বলো তো, বিকজ এখানে C3H7 এই যে কার্বনেটের তুমি কাউন্ট করো নাই, বুঝছো কি না, এখন কিন্তু কি হয়ে গেছে, এখন কিন্তু বিউটানল হয়ে গেছে। এটা
তার মানে হচ্ছে এখানে কি করতে হবে, কার্বন যখন এখানে একটা চলে আসছে কার্যকরী মূলকে, তখন এখান থেকে একটা কার্বন কমাতে হবে, এখানে C2 দিতে হবে, তখন হাইড্রোজেন কি হয়ে যাবে, অবশ্যই কমে যাবে। এটা কিন্তু তোমার হয় নাই, তুমি ভুল করছো, ঠিক আছে। তাহলে এবার আমরা রাইট করে দিই, কারেকশন করে দিই, ঠিক আছে। এটা দ্যাটস মিন এটা হবে আমাদের এই যে সি কি হবে, কার্বন দুইটা হয়ে যাবে এখানে C2 আর H তখন হাইড্রোজেনও কি হয়ে যাবে, কমে যাবে। অ্যালকাইল মূলকের সঙ্গে কি CnH2n + 1 দ্যাটস মিন H5 হবে। ওকে, কার্বন সংখ্যা যত হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের চেয়ে এক বেশি, আর সাথে CHO হবে। এটা হচ্ছে কিসের সংকেত, আমাদের প্রোপানলের সংকেত, ঠিক আছে। কার্বন কিন্তু তিনটে আছে, দুইটা একটা তিনটা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করছে, আমাদেরকে অ্যালডিহাইড প্রস্তুতি বিক্রিয়া দেখাতে বলছে। এই যে তিনটা বিক্রিয়া আমরা অ্যালডিহাইড প্রস্তুতি দেখাই দিয়েছি, ঠিক আছে। একদম ইজি, একদমই পানি ভাত পান্তা ভাত যাই বলো, ইজি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখবো লাস্ট আমাদের কোয়েশ্চেন, সেটা হচ্ছে বলতেছে লাস্ট কোয়েশ্চেনটা আমি মুছে ফেলছি, বলছিল কি খেয়াল আছে কিনা, আমি আবার লিখিনি, দেখো বলছে যে 2 নং বিক্রিয়া যেটা, হ্যাঁ 2 নং বিক্রিয়া দিয়েছে হচ্ছে ইথাইনের সাথে 2 মোল হাইড্রোজেন দেওয়ার সাথে X উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়া থেকে বলছে মিথেন প্রস্তুতি পসিবল কিনা, ঠিক আছে। এই যে ঘ নাম্বার কোয়েশ্চেনটা আমাদের কী ছিল, যে 2 নং থেকে 2 নং ইকুয়েশন যেটা 2 নং হতে মিথেন প্রস্তুতি অর্থাৎ CH4 প্রস্তুতি পসিবল কিনা, প্রস্তুতি পসিবল কিনা, পসিবল কি না, এটাই আমরা দেখব। তো দেখো, এখন দেখো দিছে কি তোমার ইথাইন, এখন ইথাইন থেকে তুমি কিসে যাবা, মিথেনে যাবা। কাহিনীটা একটু অন্যরকম মনে হচ্ছে না, দিছে কার্বন সংখ্যা 2টা, তুমি আসবে একটাতে, তাহলে কি করতে হবে, ওই ঘুরে আসতে হবে, ঠিক আছে। এই যে এখান দিয়ে আগে কি কোথায় যেতে হবে, আগে অ্যালকাইন থেকে তোমার অ্যালকেনে যেতে হবে, অ্যালকেন থেকে এরপর একটা কার্বনে যেতে হবে, মানে এক কার্বন কম অ্যালকেনে যেতে হবে। তাহলে কি করতে হবে, আগে আমরা এই বিক্রিয়া থেকে, আমি জাস্ট বিক্রিয়াগুলো লিখে দিচ্ছি, তুমি লেখাগুলো লিখবে অবশ্যই। তাহলে দেখো C2H2 এটার সাথে যখন এই বিক্রিয়াটা আগে ফিল আপ করো, 2 মোল হাইড্রোজেন দিবা, তাপচাপ অবশ্যই দিবা এখানে, ঠিক আছে। দেওয়ার ফলে কি হবে, এখানে মেনলি তৈরি হবে C2H কত হবে 6 তৈরি হবে, ঠিক আছে, মানে ইথেন তৈরি হবে, ঠিক আছে, অ্যালকেন তৈরি হবে। এখন অ্যালকেন থেকে কোথায় যাব, অ্যালকেন থেকে এবার অ্যালকাইল হ্যালাইড, এরপরে কি যাব আমি অ্যালকোহল, এরপরে অ্যালডিহাইড, এরপর জৈব অ্যাসিড, এরপরে কি জৈব অ্যাসিডের লবণ, এরপরে এক কার্বন কম অ্যালকেন, ঠিক আছে। অনেকগুলো বিক্রিয়া, আমি জাস্ট বিক্রিয়াগুলো লিখে যাচ্ছি, ঠিক আছে। তুমি লেখাগুলো লিখবে যে এটার সাথে এটা বিক্রিয়া হয়ে এইটা তৈরি করলো, ঠিক আছে, সাথে এটা তৈরি করলো, ঠিক আছে, এগুলো লিখবা। এরপরে এটার সাথে আমি যদি জারণ করি তাহলে এটা হবে, এরকম লেখাগুলো তুমি সুন্দর করে গুছাই লিখবা, দেখবে এক পেজ তোমার এক কি 2 পেজ পুড়ে যাবে, ঠিক আছে। তখন তোমাকে হচ্ছে স্যারে ভালো নাম্বার দিবে। তো দেখো C2H6, এবার C2H6 এটার সাথে আমি কি করব, ধরো একটা হ্যালোজেন দিলাম, লাইক ক্লোরিন দিলাম, ক্লোরিন দিলাম, তাহলে কী হবে, অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। দ্যাটস মিন আমাদের কী তৈরি হবে, C2H5Cl তৈরি হবে, ঠিক আছে, প্লাস কী হবে H হ্যালোজেন মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। আর এটার সাথে এই যে C2H5Cl, ঠিক আছে, এটার সাথে আমি যদি কী দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস দিব, অর্থাৎ জলীয় দ্রবণ, একটু আগে যেটা দেখাইছি অ্যাকোয়াস দিব, তাহলে কী হবে, আমার অ্যালকোহল তৈরি হবে। দ্যাটস মিন C2H5 কী হবে, OH তৈরি হবে, ঠিক আছে, C2H5OH তৈরি হবে, ঠিক আছে। বাকিগুলো আমি উপর দিয়ে লিখতেছি, দেখো এখন উপরে এটা মুছে ফেলি, এটা তৈরি হলো। এবার কি হবে, এবার অ্যালকোহলকে কী করবো, আমরা জারণ করবো, অ্যালকোহলকে কী করবো, জারণ করবো, মানে C2H5OH, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথানল, ঠিক আছে। ইথানলকে কী করবো, জারণ করবো, মানে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, সাথে কি দিব, জাইমান অক্সিজেন, অবশ্যই জারণ করার জন্য অ্যামাইনো অক্সিজেন দিতে হবে, ঠিক আছে, বীজজারক। এরপর কী দিব, সামান্য পরিমাণ কী দিব, H2SO4 সালফিউরিক অ্যাসিড দিব, ঠিক আছে। তাহলে কী হবে, এই জিনিসটা অ্যালডিহাইড হয়ে যাবে। তার মানে এখানে কার্বন কয়টা হবে, এখন বলো তো, বলো, আবার আগের মতো ভুলটা করিও না, ঠিক আছে। এখন এখানে কার্বন একটা হয়ে যাবে, কারণ এখানে একটা কার্বন চলে গেছে, এখানে কী হবে CH3 কী হবে, CHO হবে। আশা করি এই জিনিসটা বুঝছো, ঠিক আছে কিনা, CH3CHO হবে। কেন হবে, কারণ এই যে কার্বন একটা মিলে 2টাই হচ্ছে কার্বন, ঠিক আছে। আর হাইড্রোজেন তখন 3টা হয়ে যাবে, কারণ এখানে কার্বন যেহেতু একটা আছে CnH2n+1, ওকে। এবার এই অ্যালডিহাইডকে কী করবো, আবার জারণ করবো, দ্যাটস মিন CH3CHO, এটারে যদি সেম লিখে দিলাম, মানে কি প্রভাবকগুলো তুমি সেম দিবা, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, জার্মান অক্সিজেন, সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড, তাহলে কী হবে, তাহলে আমাদের অ্যাসিড তৈরি হবে, মানে CH3COOH, মানে আমাদের ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে কিনা, ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। নিচের বিক্রিয়াগুলো আমি মুছে দিই, তাহলে কী হবে, ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। এবার কী করবা, জৈব অ্যাসিড তৈরি হয়ে গেছে, এবার জৈব অ্যাসিডের লবণ তৈরি করবা। দ্যাটস মিন কী করবা, সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কী হয়ে যাবে, জৈব অ্যাসিডের লবণ তৈরি হয়ে যাবে, ঠিক আছে, CH3COOH। এর সাথে কী দিবা, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো। যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে কী হবে, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হবে, ঠিক আছে, তার মানে হচ্ছে সোডিয়াম ইথানয়েড তৈরি হবে, ঠিক আছে। আর যদি তুমি কী করো, যে
পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে পটাশিয়াম লবণ তৈরি হবে। তো আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই, সবগুলো তো নাইলে বলবা যে ভাইয়া কী দিতেছে, শুধু সোডিয়াম দিতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিকেও দিলাম এখানেও দিলাম, তাহলে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, ঠিক আছে। তাহলে কী তৈরি হবে? তৈরি হবে যে আমাদের CH3COO কী হবে? কে হবে, CH2COO কে, মানে হচ্ছে পটাশিয়াম ইথানয়েড প্লাস কী তৈরি হবে? অবশ্যই পানি তৈরি হবে। কেন বলো তো? এই বিক্রিয়াটা আগেও পড়ছো তোমরা, রাসায়নিক বিক্রিয়া তোমাদের একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে পড়বা, দেখবা যে যারা পড়ো নাই তারা পড়বা যে অ্যাসিড আর ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কী করে? লবণ এবং পানি তৈরি করে। তার মানে এটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিডের পটাশিয়াম লবণ। তার মানে এটা হচ্ছে নাম কি? পটাশিয়াম ইথানয়েড, যেহেতু কার্বন দুইটা আছে, ইথানয়েড। আচ্ছা, এগুলো আমি পড়াইছি নামকরণে। তাহলে কী হবে? CH3COO এটার সাথে যদি আবার কী দাও? পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও, আবার কী দাও? পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও। এবার আমি পটাশিয়াম না দিই, এবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিই। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়াটাই বেটার, ঠিক আছে। যদি কী দাও? সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, তখন কী হবে বলো তো? না সরি, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডই দিতে হবে, দুই জায়গায় সেমই দিতে হবে, বুঝছো কিনা? নাইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, বুঝছো? এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি দাও, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। ওকে, এটা মাথায় রাখিও। তাহলে কী হবে? এখানে আলটিমেট এক কার্বন কম অ্যালকেন তৈরি হবে। তার মানে কী তৈরি হবে? আমরা ছিল কোথায়? ইথেন থেকে স্টার্ট করছি বিক্রিয়াটা, তার মানে মিথেন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। মিথেন তৈরি হবে যাবে, ঠিক আছে। এই যে কার্বন একটা, হাইড্রোজেন কী হবে? 3টা হবে, এখানে 3টা, এখানে একটা, হাইড্রোজেন 3টা হয়েছে। আর কী হবে? আর সাথে পটাশিয়াম কী হবে? পটাশিয়াম কার্বনেট তৈরি হবে, K2 এই যে CO3 তৈরি হবে, বুঝছো কি না? K2CO3 তৈরি হবে। এই যে এই কে দুইটা, K2, সি কার্বন একটা, এই কার্বন একটা, অক্সিজেন কয়টা? এখানে 2টা, এখানে একটা, 3টা, ঠিক আছে। আর এখানে এই যে CH3, আর এখানে হাইড্রোজেন একটা, CH4, ঠিক আছে। তা আমাদের টার্গেট কী ছিল? ডেস্টিনেশন ছিল কি? মিথেন তৈরি করা। বলছিল যে ইথেন থেকে মিথেন পসিবল কিনা, ইথাইন দিয়েছিল আর কি। আলটিমেট ইথেনটা আমাদেরকে ডিরেক্টলি দেয় নাই আর কি, ইথেন থেকে মিথেন তৈরি বলছে, তার মানে একটা কার্বন কমাবো, এই জন্য আমরা পুরো ঘুরে আসছি, ঠিক আছে। এরই মাধ্যমে হচ্ছে আমাদের জৈব যৌগের জার্নিটা কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে। যারা হচ্ছে আমাদের এই পুরো জার্নিতে ছিল, তারা অবশ্যই জানো যে আমাদের ক্লাসগুলো কীরকম ছিল, অবশ্যই কমেন্টে জানাবা যে ক্লাসগুলো কীরকম ছিল। সামনে আরও নতুন চ্যাপ্টার তোমরা পাবা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।